শুভেন্দু কতদিন বিজেপিতে থাকেন সেটা অমিত শাহকে লক্ষ্য রাখতে হবে। 21-এর বিধানসভায় 77, 2024-এর লোকসভায় 97টা বিধানসভা আসনে বিজেপি এগিয়ে আছে, আর 143টা আসনে 40% বেশি ভোট পেয়েছে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অমিত শাহের এই তথ্যের, এই পরিসংখ্যানের কি ব্যাখ্যা করবেন? দেখুন, অমিত শাহ যদি না বলতেন তাহলে বোধহয় লোকে নিশ্চিত হতে পারতো না যে তৃণমূল জিতবেই 2026। অমিত শাহ 2021-এ বলেছিলেন 200 পার, 2024-এর লোকসভার আগে বলেছিলেন 400 পার। ফলে অমিত শাহর স্ট্যাটিস্টিক্স মানে অমিত শাহর মতোই ভুলে ভরা। অমিত শাহকে এটা বুঝতে হবে যেসব সিটে বিজেপি 40%-র বেশি ভোট পেয়ে আছে সেখানে তৃণমূল বা তার বিরোধীরা কত ভোট পেয়ে আছে, এই পরিসংখ্যানটা অমিত শাহ বলেন না। অমিত শাহ যেটা সমস্যা, অমিত শাহ পশ্চিমবঙ্গে বামেদের ভোট রামে গিয়েছে, সে প্রায় 22% ভোট পেয়ে 2019 থেকে বিজেপি ফুলে ফেপে উঠেছে, এই সবই ঠিক। কিন্তু অমিত শাহ এটা বোঝেন না যে পশ্চিমবঙ্গের ঠিক মানে মানে যে জনসংখ্যা কিভাবে বিস্তার এবং কোন জায়গায় কোন জনসংখ্যা কতটা আছে, কোথায় সংখ্যালঘুরা কত, কোথায় মহিলারা কত, কোথায় দলিতরা কত। এইটা যখন অমিত শাহ বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন যে 2021-এ কেন তাকে দুর্মুষ হয়ে ফিরতে হয়েছিল, 2024-এ কেন 35টা লক্ষ্যমাত্রা স্থির করে 12তে থেমে যেতে হয়েছিল। দাদা, অমিত শাহ যে পরিসংখ্যান দিয়েছেন 2024-এর লোকসভার প্রেক্ষিতে প্রায় 97টা আসনে তারা এগিয়ে আছেন, বিজেপি এগিয়েছেন, সেই পরিসংখ্যান তো মিথ্যে নয়। না, এটা একদম ঠিক, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে লোকসভার নিরিখে বিধানসভায় ভোট হয় না। 2019-এর নিরিখে বিজেপি পশ্চিমবঙ্গের 294টা বিধানসভার মধ্যে 127টা এগিয়েছিল, কিন্তু যখন বিধানসভা ভোট হলো দেখা গেল তারা 50টা কমে গেছে, 77-এ থেমে গেছে। ফলে এখন যখন তারা 97-তে দাঁড়িয়ে আছে, কোথায় গিয়ে তারা থামবে সেটা কেউ জানে না। কারণ লোকসভার নিরিখে যখন ভোট হয় তখন অনেকে হয়তো নরেন্দ্র মোদীকে দেখে ভোট হয়, অনেকে হয়তো কেন্দ্রে একটা শক্তিশালী সরকারের লক্ষ্যে ভোট হয়। পশ্চিমবঙ্গে তো বিজেপির কোনো মুখ নেই যে বিজেপি কারকে দাঁড় করিয়ে, যেমন ওরা কেন্দ্রের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা মানে বাইপাস করবার জন্য নরেন্দ্র মোদীর মুখকে ব্যবহার করতে পারে, বিধানসভা নির্বাচনে মুখ বললেই তো বিজেপি সমস্যায় পড়ে যাবে না। অমিত শাহ তার যারা নেতৃত্বরা ওখানে উপস্থিত ছিলেন, মন্ডল থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে একটা বার্তা দিয়েছেন যে আর মাত্র 4-5% ভোট, এটা নিতে পারলেই বিজেপি ক্ষমতায় চলে আসবে। দেখুন, এটা উনি তো সংখ্যাতত্ত্ব জানেন না, উনি বেসিক্যালি শেয়ার বাজারের লোক। সংখ্যাতত্ত্ব যারা জানেন, মহলানবিশদের সঙ্গে কথা বললে, মহলানবিশ সেটা বেছে নেই, আইএসআই লোকজনদের সঙ্গে কথা বললে বোঝা যাবে যে ভারতবর্ষের 4-5% ভোট সুইং করানো কত ডিফিকাল্ট। এটা ওনাকে প্রথম বুঝতে হবে যে 4-5% ভোট যদি সুইং করার চান্স থাকে তাহলে উল্টো দিক থেকে আরো কত ভোট তৃণমূলের দিকে আসবে। সেক্ষেত্রে যারা তৃণমূল বিরোধী তারাও বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে ভোট দিয়ে দিতে পারে, যেটা 2021-এও দেখা গেছিল। অমিত শাহ শুধুমাত্র পরিসংখ্যানের উপর ভিত্তি করে কথা বলেন বলেই 2021-এ, আবার আমি রিপিট করছি, 2021-এ শীতলকুচির ঘটনার আগে অব্দি সাংবাদিক সম্মেলন করে বলতেন এই রাউন্ডে আমরা এত আসনে জিতছি, ওই রাউন্ডে আমরা অত আসনে জিতছি, যা সত্যি হয়নি। অমিত শাহকে আবারও বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের জ্যামিতি, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, পশ্চিমবঙ্গের জনসংখ্যার ধরন, এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ থেকে রামমোহন হিন্দু ছিলেন না, ব্রাহ্ম ছিলেন, আর তাদের যে প্রভাব, রোকেয়া থেকে নজরুলের যে প্রভাব, সেটাকে অমিত শাহ তার কেন্দ্রীয় বাহিনী আর প্রত্যেক বিজেপি নেতার পেছনে 4 জন করে সিআরপিএফ দিয়ে সেটাকে বদলে দিতে পারবে না। পশ্চিমবাংলার মানুষের একটা স্বভাবগত ধারণা আছে, তাদের একটা রাজনৈতিক সচেতনতা আছে, যেটাকে অত সহজে চেঞ্জ করা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিন আগেই বাংলায় এসেছিলেন এবং যখন সভা করার সময় বক্তৃতা রাখেন তখন তার বক্তৃতায়, দাদা আমি প্রশ্নটা শেষ করি, তার বক্তৃতায় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে তিনি বারংবার তৃণমূল ভার্সেস বিজেপি এই ন্যারেটিভে এগোচ্ছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করছিলেন, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেইভাবে আক্রমণ করেননি। কিন্তু অমিত শাহকে আমরা দেখলাম তিনি বারবার মমতা দিদি, মমতা ব্যানার্জি এইভাবে আক্রমণ করছেন। তাহলে কি কোথাও গিয়ে কি মানে নির্বাচনী যে ন্যারেটিভ নরেন্দ্র মোদী সেট করে দিয়েছিলেন তৃণমূল ভার্সেস বিজেপি হবে, সেটা অমিত শাহ এসে আবার মোদী ভার্সেস মমতা করে দিয়ে গেলেন? অমিত শাহ তো 2024-এর নির্বাচনের আগে বলেছিলেন যে
তিনি তৃণমূলের সবাইকে জেলে পুরে উল্টো করে টাঙিয়ে পেটাবেন, তা হয়েছে? বরঞ্চ আমরা দেখেছি তৃণমূলের একের পর এক নেতা বেল পেয়ে গিয়েছেন। দেখুন, যে ন্যারেটিভের উপরে বিজেপি ভোট করতে চাইছে অপারেশন সিন্দুর, যখন আমরা কেন পশ্চিমবঙ্গবাসী যখন দেখতে পাবো যে অমিত শাহর মঞ্চে বা নরেন্দ্র মোদীর মঞ্চে পূর্ণম সাউ বা তার বউ রজনী সাউ গেছেন, বা ঝন্টু আলী শেখের স্ত্রী, যে ঝন্টু আলী শেখ শহীদ হয়েছেন, আমি একজন হিন্দু সেনানী একজন মুসলিম সেনানীর নাম বললাম, গেছেন, তখন বাঙালি বিশ্বাস করবে যে অপারেশন সিন্দুরের বিষয় বিজেপি রাজনৈতিক সুবিধা নিতে চাইছে না, সেনাবাহিনীর কৃতিত্ব সেনাবাহিনীকেই রাখতে চাইছে। বিজেপি যত অপারেশন সিন্দুরের কৃতিত্ব রাজনৈতিকভাবে নিতে চাইবে, তত বাঙালি সেটাকে প্রত্যাখ্যান করবে। এই যে নরেন্দ্র মোদীর সভায় পূর্ণম সাউ থেকে শুরু করে আমি যাদের নাম বললাম, ঝন্টু আলী শেখকে দেখা যায়নি, বা আবারও রিপিট করছি, পশ্চিমবাংলার থেকে যে 3 জন পেহেলগাঁওতে শহীদ হয়েছিলেন তাদের কাউকে দেখা যায়নি, সেটাই প্রমাণ করে যে বিজেপি পুরোটাকে রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখছে। দেখুন, যদি নরেন্দ্র মোদী এটা বলতেন যে আমি তোমাদের সিঁদুরের বদলা নিতে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলাম, তাহলে লোকে বিশ্বাস করত। বাঙালি রাজনীতির কচকচি দিয়ে এগুলো বিশ্বাস করবে না। অমিত শাহ বলছেন 26-এ বিজেপি ক্ষমতায় আসলে মাটি খুঁড়ে হলেও তৃণমূলে সেই সমস্ত লোকদের বের করবে এবং সাজা দেবে যারা নির্বাচনী পরবর্তী যে হিংসা, সেই হিংসায় বিজেপি কার্যকর্তাদের খুন করেছে। অমিত শাহ এরকম অনেক কথা অনেক রাজ্যে বলেন। মহারাষ্ট্রে যাদের সম্পর্কে ওরা অভিযোগ করেছিল তাদেরকেই সরকারে নিয়েছে। অমিত শাহ বেসিক্যালি কি বলবো, ফাউল মাউথ এবং বেশি কথা বলেন, ওনার কথার কোনো গুরুত্ব নেই। একটা শেষ প্রসঙ্গ, শুভেন্দু অধিকারীকে অমিত শাহ কার্যত নিজের প্রিয় মিত্র বলে সম্বোধন করলেন এবং তার সঙ্গে বললেন যে শুভেন্দু অধিকারী দাঁড়ালেই ভয় পান দিদি অর্থাৎ মমতা ব্যানার্জি। এরকম 2021-এর আগেও উনি অনেককে প্রিয় মিত্র বলে সম্বোধন করেছিলেন, তাতে ফলাফল দেখা যায়নি। যারা অমিত শাহর গলায় অমিত শাহর হাত থেকে গলায় উত্তরীয় পরে বিজেপিতে জয়েন করেছিলেন, সেই রাজীব ব্যানার্জি থেকে শুরু করে অনেকেই পরে ফিরে এসছেন। শুভেন্দু কতদিন বিজেপিতে থাকেন সেটা অমিত শাহকে লক্ষ্য রাখতে হবে। এই সবার পরে কি সেই ধরনের কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে? তাহলে যে কোনো সময় সম্ভাবনা।